নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। ভারতের প্রতিবেশী এই শীর্ষক একটা তো কম্পাইলেশন করার চেষ্টা করছি। আগের দুটো এপিসোডে শ্রীলঙ্কা দেখিয়েছি, এখন চেষ্টা করছি মালদ্বীপকে নিয়ে। এখন এই যে মালদ্বীপ, বিভিন্ন কারণেই কিন্তু গত এক বছর ধরে ভারতের সংবাদপত্র জগতে বা মিডিয়াতে সাংঘাতিকভাবে আলোচিত হচ্ছে। এবং এই যে আলোচনা যে বিষয়বস্তু, সেটা কিন্তু ভারতের পক্ষে খুব একটা যে আনন্দদায়ক তা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে ভারত একটা রিজিওনাল সুপার পাওয়ার। অতএব ভারতের চারদিকে যে সমস্ত দেশগুলো রয়েছে, তারা কিন্তু এই সুপার পাওয়ার কথাটা বলে বা মেনে নিয়ে বা আংশিক বা যতটুকুই যে যার কান্ট্রির ক্ষেত্রে যেটুকু যা আছে, তারা কিন্তু ভারতের থেকে প্রচুর কিছু আদায় করেও নিচ্ছে। আজকে যদি দেখা যায় যে মালদ্বীপকে ভারত কী পরিমাণ সাহায্য করেছে, তাহলে দেখা যাবে যে সেটা দিয়ে ভারতের একটা আস্ত প্রদেশের কিন্তু বিশাল উন্নয়নও করে ফেলা যায়। একটা রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার কারণে কিছু মূল্য তো ভারতকে চোকাতেই হচ্ছে। যেমন এর আগের এপিসোডে দেখিয়েছি শ্রীলঙ্কা প্রতি ক্ষেত্রে ভারতের কাছ থেকে কনসেশন নিয়ে গেছে, এবং এখন দেখা যাচ্ছে যে মালদ্বীপও নিচ্ছে। যদিও মালদ্বীপ তো অনেক দিন আগে থেকেই পাচ্ছে প্রচুর, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তখনও পর্যন্ত এই যে একটা কম্পিটিটিভ চ্যারিটি, আজকে চীনকে মালদ্বীপ প্রতি মুহূর্তে নিয়ে এসে ভারতের সঙ্গে একটা নানা রকম খেলার চেষ্টা করছে। পার্টিকুলারলি বর্তমান যে প্রেসিডেন্ট বা তার যে প্রশাসন, সেটা কিন্তু ভারতের পক্ষে মোটেই খুব একটা আনন্দদায়ক নয়। তো ভারত আজ পর্যন্ত কিভাবে সাহায্য করেছে মালদ্বীপকে, সেটা এই এপিসোডের সেকেন্ড পার্টে আসবো। ফার্স্ট পার্টে আগে মালদ্বীপ যে দেশটা, সেটা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করা যাক। এই যে মালদ্বীপের পুরো নাম কি? যে মালদ্বীপের তো একটা সংবিধান আছে, তো সেই সংবিধান অনুযায়ী নাম কি? রিপাবলিক অফ মালদ্বীপ, ইংরেজিতে ওরা ম্যালডাইভস। এবং এর যে এই সংবিধান কিন্তু গত মোটামুটি 80 বছরে 8-10 বার পাল্টেছে। লেটেস্ট যে সংবিধান চলছে সেটা হচ্ছে 2008 সালের 7 অগাস্ট, যেটা অ্যাডাপ্টেড। মালদ্বীপের যে মালদ্বীপের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধিভেহি। এটা একটা ভারতীয় এবং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের একটা মিক্সচার, যেটাকে বলছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু সিনহলা। অর্থাৎ কিনা যে শ্রীলঙ্কার সঙ্গে যে শ্রীলঙ্কারও কিন্তু একটা প্রভাব রয়েছে এদের এই যে সরকারি ভাষা দিবেইর মধ্যে। আরও অন্যান্য কিছু ভাষাও কিন্তু অল্প বিস্তর বলা হয়, যেমন ইংলিশ, অ্যারাবিক, হিন্দি, মুলাকু, হুভাধু, মালিকু, এই সমস্ত। আচ্ছা, এবার আসুন যে ধর্ম। মালদ্বীপের একম বা তৃতীয়ম ধর্ম হচ্ছে ইসলাম।
ইসলামের বাইরে সেখানে আর অন্য কিছু চলবে না। এবং ওখানে ওদের সংবিধানে বলে দেওয়া আছে যে ইসলাম ধর্মে যারা নেই তারা কিন্তু মালদ্বীপের কোনো নাগরিকও হতে পারবে না। আচ্ছা, এই যে মালদ্বীপ দেশটা কত দূরে, ম্যাপে দেখলেই বুঝতে পারবেন যে শ্রীলঙ্কা থেকে কিছুটা দূরেই অল্প অল্প দূরেই কিন্তু এই মালদ্বীপের এই চরণাচরণ এই যে বিন্দু বিন্দুগুলো রয়ে গেছে। মালদ্বীপ কিন্তু কোনো অখণ্ড ভূখণ্ড নয়। মালদ্বীপ হচ্ছে কিছু কিছু এই যে যেটাকে মানে আইল্যান্ডের সমষ্টি, এবং ছোট ছোট যে প্রবাল দ্বীপ সেগুলোকে বলে অ্যাটল। এই অ্যাটল আর এই যে আইল্যান্ড এই সমস্ত নিয়েই কিন্তু মালদ্বীপ দেশটা। মালদ্বীপের যে টোটাল যে পপুলেশন সেটাও কিন্তু অত্যন্ত কম। 2023-এ মালদ্বীপের টোটাল পপুলেশন ছিল 5,21,021 জন, মাত্র 5 লাখ। আর যদি এরিয়া বলেন, যেহেতু একটা অখণ্ড মানে ভূমি নয়, এই বিন্দু 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 কিছু আইল্যান্ডের সমষ্টি, ফলে এটার যে আরে বহরে কিন্তু জায়গাটা অনেক, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা কিন্তু খুবই কম। লম্বাতে দুটো আইল্যান্ডের মধ্যে ফার্দেস্ট ডিস্টেন্স হচ্ছে নর্থ সাউথে 510 মাইল, আর যদি ইস্ট ওয়েস্ট দেখা যাবে 180 মাইল বা 130 কিলোমিটার। কিন্তু এই যে এরিয়াটা কিন্তু অত্যন্ত কম, মাত্র 298 স্কোয়ার কিলোমিটার। তো এই আর পপুলেশন ডেন্সিটি কিন্তু ওখানে যথেষ্ট বেশি, পার্টিকুলারলি রাজধানী শহর যে মালে, সে মালের যে পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনবসতির যে ঘনত্ব, সেটা হচ্ছে প্রতি স্কোয়ার কিলোমিটারে 1737। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে মালদ্বীপ থেকে ধরুন কলকাতার ডিস্টেন্স কত। মালদ্বীপ থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 2750 কিলোমিটারের মতো। কিন্তু মালদ্বীপ থেকে শ্রীলঙ্কার ভূমিটা সেটা কিন্তু অনেকটাই কাছে। মালদ্বীপের যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, সেটা হচ্ছে জুলাই 26। হিস্ট্রি অনুযায়ী 1965 সালে মালদ্বীপ রিপাবলিক হিসাবে ঘোষিত হয় 1965 সালের 26শে জুলাই। এবং এই রিপাবলিক হওয়ার অব্যবহিত আগে মালদ্বীপ ছিল ব্রিটিশদের আন্ডারে। এবং যদি হিস্ট্রি দেখা যায়, সেখানেও দেখা যাবে, যদি 1500 সাল থেকে যদি দেখা যায় যে আগে শ্রীলঙ্কার মতো এখানেও সে একই ব্যাপার। প্রথমে পর্তুগিজ, তারপরে ওলন্দাজ বা যাদেরকে আমরা বলি ডাচ, এবং সবশেষে ইংরেজ। এবং এরা যে সবসময় তাদের নিজস্ব কোনো রাজাকে এখানে বসে গেছে তা নয়, এটা ছিল একটা প্রটেক্টরেট স্ট্যাটাসের। এবং নানা যে সুলতান, তারাই ছিলেন এই মালদ্বীপের আসল শাসকের ভূমিকায়। 1965 সালে মালদ্বীপ রিপাবলিক হলো, তার পরবর্তীকালে আবার কিন্তু সেই সুলতানদের হাতে ফিরে যায়, আবার 1968 সালে ফিরে আসে রিপাবলিকে। এবং মালদ্বীপে কিন্তু পুরুষ মানুষ ছাড়া ভোটাধিকার ছিল না। মালদ্বীপের যে প্রশাসন, সেটাও একটা ব্যাপার। বর্তমানে যেহেতু এটা গণতান্ত্রিক একটা রিপাবলিক, এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন। এবং প্রপার যে মালে শহরটা, সেখান থেকে 20 জন, এবং বিভিন্ন আরও অন্যান্য দ্বীপ থেকে মিনিমাম 2 জন করে, সব শুধু 54 জনের একটা পার্লামেন্ট আছে, যেটাকে বলে পিপলস মজলিস। এইটাই হচ্ছে ইউনিক্যামেরাল একটা পার্লামেন্ট সিস্টেম, অর্থাৎ কিনা এখানে কিন্তু আমাদের এখানে যেমন রাজ্যসভা, লোকসভা আছে, ওখানে কিন্তু তা নেই, একটাই। এবং ওখানে বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিন্তু অ্যাট দি মোস্ট 2 টার্মের জন্যে, 5 বছর করে। এইবারে তো আসুন যে মালদ্বীপের যে ইকোনমিটা, সেটাও একটু ভালো করে বুঝতে হবে। মালদ্বীপের ইকোনমি কিন্তু 3-4টে জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে।
একটা হচ্ছে ফিশিং, মাছ ধরা, 2 নম্বর হচ্ছে ট্যুরিজম, আর 3 নম্বরে কিছুটা ম্যানুফ্যাকচারিং আছে, এই জামা কাপড়ের ব্যাপার, কিন্তু এখন সেটা অত্যন্ত কম। আর আছে কিছু এই এগ্রিকালচার, কীরকম, নানা রকম ফল মূল, মানে সবজি, এই সমস্ত। ফিশিং বলতে মালদ্বীপের বিখ্যাত মাছ হচ্ছে টুনা। মালদ্বীপের নিজস্ব যেহেতু কোনো প্রসেসিং ব্যাপারটা নেই, সেই জন্য তারা মাছ ধরে বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে দেয় এবং বিদেশিরাই সেই মাছ প্রসেসিং করে বহির্বিশ্বে যোগান দেয়। এবং এই যে মৎস্যজীবী, এরা কিন্তু টোটাল জনসংখ্যার 1/5। নেক্সট আসছে এই ট্যুরিজম। 1970-এর পর থেকেই কিন্তু ট্যুরিজমের একটা বুম আসে এবং ট্যুরিজমকে এরা মোটামুটিভাবে একটা ইন্ডাস্ট্রির সংজ্ঞায় দিয়ে রেখেছে। এবং এখানে যেহেতু অর্গানাইজড কিছু শ্রমিকের প্রয়োজন হয় এবং মহিলাদের যেহেতু বাড়ির বাইরে থাকা বারণ, সেই জন্য প্রথম দিকে কিন্তু একদম শুরুতে যখন ট্যুরিজমটা সেইভাবে বিকাশ পায়নি, তখন মহিলারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে অনেক পরিমাণেই যুক্ত ছিলেন। কিন্তু এই ট্যুরিজমের মতো অর্গানাইজ সেক্টরে তাদের সংখ্যাটা হঠাৎ কমে যায় পরবর্তীকালে, যদিও এই গত 10-15 বছরে কিন্তু মহিলাদের পার্টিসিপেশন প্রায় 50% বেড়ে গেছে। আর এই যে বলছিলাম যে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে এই নারকেলের ছোবড়া জড়িত যে সমস্ত জিনিস, কিছু জামা কাপড়, এই সমস্ত। ও দেশের পড়াশোনা তো তেমন কিছু নেই যে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে বা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আর যে বিশ্ব বাণিজ্য, এই বিশ্ব বাণিজ্যটাও খুব লিমিটেড। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়াতে 2006 সাল থেকে এরা রয়েছে এবং এদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে চায়না। অর্থাৎ কিনা চীনের মাল যখন এই ইয়েতে ঢুকবে, মালদ্বীপে ঢুকবে, তার জন্য কোনো ট্যাক্স লাগবে না, এবং মালদ্বীপের পণ্য যখন চীনে ঢুকবে তখনও তার জন্য কোনো ট্যাক্স লাগবে না। এটাকেই বলে ফ্রি ট্রেড। এই ফ্রি ট্রেডে মালদ্বীপের দিক থেকে কি এক্সপোর্ট? ওই মাছ, ছোবড়া, এই সমস্ত। হোয়ারাস একটা মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো লাগে, তার বেশিরভাগটাই আসতো ভারত থেকে। এখন চীনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার ফলে অপেক্ষাকৃত হয়তো সস্তাতেও চীন থেকে তারা কিছু মালপত্র পাচ্ছে। এবং এই যে বিজনেস কাদের সঙ্গে রয়েছে? এই বিজনেস রয়েছে UAE, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এবং অফকোর্স ইন্ডিয়া, চায়নাকে বাদ দিয়ে বলছি। এই সমস্ত দেশের সঙ্গে, দেশটা তো এইটুকু, অতএব তার আর কতটুকু কী ব্যাপার। এদের যে ট্যাক্স, এই ট্যাক্সটা কী করে নির্ধারিত হয়? আগে শুধু ছিল যারা বিজনেসম্যান এবং হোটেল মালিক বা এই ধরনের সমস্ত লোকজন, তাদের উপরে কিন্তু ট্যাক্স চাপানো হতো। পরবর্তীকালে কিন্তু ইনকাম ট্যাক্স ওদের ওখানেও চালু হয়েছে। 2011 সাল থেকে মালদ্বীপ কিন্তু বিজনেস এবং ট্যুরিজম সেক্টর থেকে সবথেকে বেশি ট্যাক্স আদায় করে। আর মালদ্বীপের যে পরিবহন যে ব্যাপারটা, সেটা কীরকম? মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মধ্যে ঘুরে বেড়ানোর জন্যে বা আনা জানা বা এই যে মুভমেন্টের জন্যে ওখানে কিন্তু রয়েছে নৌকো বলতে পালতোলা নৌকোর কথা নয়, নৌকো বলতে ছোট ছোট জাহাজ বা এই সমস্ত। এবং এই যে পরিবহনের ব্যাপারটা, এটা নিয়েও ভারতের সঙ্গে চীনের কিন্তু সেখানে এক ধরনের একটা প্রতিযোগিতা আছে যে কে মালদ্বীপকে কতটা কি দিতে পারে। আর কনস্টিটিউশনে মালদ্বীপের কি ব্যাপার রয়েছে? হেড অফ দি স্টেট হচ্ছেন প্রেসিডেন্ট, যিনি 5 বছর করে 2বার পাবলিক ভোটে জিততে পারেন। আর রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, তারও সেই একই ব্যাপার,
ইউনিভার্সাল সাফরেজ, অর্থাৎ কিনা এখন মহিলারাও ভোট দিতে পারেন। এবং যে ক্যাবিনেট, মালদ্বীপের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং কিছু মিনিস্টার্স এবং অ্যাটর্নি জেনারেল। ভাইস প্রেসিডেন্ট ছাড়া বাকি সবাইকে কিন্তু প্রেসিডেন্ট নিজে নিয়োগ করেন। আর জাস্টিস সিস্টেম বলতে ওদের ওখানে কিন্তু রয়েছে একটা সুপ্রিম কোর্ট এবং তার আন্ডারে কিছু কিছু ছোট ছোট কোর্টও আছে, এবং বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 70 বছর। তা মোটামুটিভাবে এইটাই হচ্ছে মালদ্বীপের ব্যাপার। হ্যাঁ, আরেকটা ব্যাপার যে শিক্ষা, মালদ্বীপের শিক্ষা দীক্ষার ব্যবস্থাটা কিন্তু খুব একটা যে উন্নত তা নয়। ওখানে কোরআন বা এই ধরনের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব এগুলো শেখানোর জন্য কিছু স্কুল রয়েছে, আর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রাইমারি এবং সেকেন্ডারি কিছু স্কুলস। তো এই হচ্ছে মোটামুটি এই দেশ। এই দেশটাই কিন্তু ভারতকে চীন দেখাচ্ছে। তাও যদি হতো যে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাচ্ছে, ইসরায়েলের মতো দেশ তো না, কিন্তু তা সত্ত্বেও বলে যে আজকে যেহেতু চীনের সঙ্গে মালদ্বীপের বিজনেসের রিলেশনটা এখন 4,500 কিলোমিটার দূরে চীনের সঙ্গে সম্পর্ক রেখেছে, শুধুমাত্র ভারতের সঙ্গে দর কষাকষি করার কারণে। 1988 সালে মালদ্বীপে কিন্তু একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। সেই অভ্যুত্থান দমনে ভারতের কিন্তু বেশ কিছুটা পার্টিসিপেশন ছিল, এবং যে মুহূর্তে সেই ব্যাপারটা শেষ হয়ে গেল, ভারতীয় সেনারা কিন্তু দেশে ফিরে এলো। তারপর 2004 সালে যখন সুনামি হয়েছিল, তখনও সেই ভারত থেকে গেছে বিশাল উদ্ধার বাহিনী, এবং 2014 সালেও সেখানেও দেখা গেছে যে যে আরও পানীয় জলের যে বিশাল সংকট হয়েছিল, সেই সংকট মোচনের জন্য ভারত থেকে কিন্তু বিশাল দল গিয়েছিল এবং নর্মালসি ফিরিয়ে এনেছিল মালদ্বীপের। তো এইখান থেকেই কিন্তু তারপরে কোভিডের সময় তো যাকে বলে যে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা তো ভারত দেখাশোনা করেছে। যেমন দিয়েছে ভ্যাকসিন, তেমনি দিয়েছে হেলথ কেয়ারের জন্য যে যে চিকিৎসা ব্যবস্থা যেটা প্রয়োজন সেটাও সাপ্লাই করেছে। মানে কি করেনি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1918 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলি যখন নির্বাচিত হন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে একমাত্র হেড অফ দি স্টেট যিনি অ্যাটেন্ড করেছেন তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত কিন্তু মালদ্বীপকে এতটাই গুরুত্ব দেয়। পরবর্তীকালে ভারতের যে বিদেশ দপ্তরের যে মন্ত্রী সুষমা স্বরাজ, তিনি মালদ্বীপে যান 2019 সালে এবং সেখানে কিছু এগ্রিমেন্ট করে আসেন। তাদের মধ্যে একটা হচ্ছে LOC এগ্রিমেন্ট, এবং এর পরিমাণ হচ্ছে $800 মিলিয়ন। $800 মিলিয়ন মানে 80 কোটি, লোক মাত্র 5 লাখ, $80 কোটি, অর্থাৎ কিনা ভারতের হিসাবে তখনকার দিনে প্রায় 6,000 কোটি টাকা। এবং এইগুলো কিন্তু ঋণও না, অ্যাসিস্ট্যান্স। যেমন হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, মালদ্বীপের রাস্তাঘাটে যে আলো সব কিছু কিন্তু ভারতের করে দেওয়া, এবং 2 লাখ LED বাল্বস মালে শহরকে সাপ্লাই করা হয়েছে। তারপরেও কিন্তু ভারতের যে ফরেন সেক্রেটারি, বিদেশ সচিব, তিনি মালদ্বীপে যান 2020 সালে, এবং তার সময়তে মালদ্বীপের যুবদের জন্য এবং খেলাধুলার জন্যও কিন্তু একটা মৌ স্বাক্ষরিত হয়, এবং সেই তার যে পরিমাণ সেটাও কিন্তু একটা বিশাল পরিমাণ। তারপরে মালদ্বীপের যে বিদেশমন্ত্রী তিনি ভারত সফরে আসেন,
এবং সেখানেও $155 মিলিয়ন অর্থাৎ কিনা 15 কোটির একটা কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়। 2018 সালে ভারত ছিল মালদ্বীপের যে ট্যুরিস্ট তার 1/5 আসতো, ফিফথ লার্জেস্ট, অর্থাৎ টোটাল যে ট্যুরিস্ট তার 6.1% আসতো ভারত থেকে। অন্যান্য দেশ থেকেও আসতো, কিন্তু প্রতিবেশী ভারতের যে পর্যটকের সংখ্যাটা সেটা কিন্তু ছিল বিশাল, ফিফথ লার্জেস্ট। তারপরে যখন প্যান্ডেমিক হয় তখন কিন্তু বিদেশ থেকে, বাইরে থেকে, বহির্বিশ্ব থেকে এই ট্যুরিস্ট আনাগোনা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু প্রায় 12% মতো ট্যুরিস্ট শুধুমাত্র ভারত থেকে যেত। তাই চিন্তা করে দেখুন যে ভারতের মানে অবদান ট্যুরিজম থেকে শুরু করে সামাজিক উন্নয়ন বা সেখানে যে বিশাল বিশাল ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার কি নেই, সমস্ত কিছু কিন্তু ভারতেরই করে দেওয়া। 2017 সালে চীনের সঙ্গে চুক্তি করে কিন্তু এই ব্যাপারে একটা নতুন ফ্যাক্টর যোগ হয়েছে। তারপরে দেখুন ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি প্রজেক্টস, এক্সিম ব্যাংক, এতে ভারত কি করেছে, $100 মিলিয়ন একটা লেটার অফ ক্রেডিট দিয়েছে। তার সঙ্গে দিয়েছে $800 মিলিয়ন, মানে $80 কোটি বিটুইন মালে অ্যান্ড নিউ দিল্লি। এবং তাছাড়াও আরও একটা $100 মিলিয়ন অর্থাৎ $10 কোটি তার একটা সাপ্লিমেন্টারি এলওসিও কিন্তু দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে সুশিক্ষিত প্রশিক্ষিত যে কর্মী বাহিনী প্রয়োজন তাদের ট্রেনিংও ভারত দিয়েছে। এবং মালদ্বীপের নামকে ওয়াস্তে একটা সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী সেটাও কিন্তু ভারতের দ্বারাই প্রশিক্ষিত। আজকে মুইজু পাওয়ারে এসে ভারত বিরোধী কথাবার্তা বলছেন এবং জেনারেলি এটাই প্র্যাকটিস ছিল যে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথমে ভারতে এসে ভারতের রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা করেন, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। কিন্তু সেই প্রথাটা ভেঙে সরাসরি চীনে যেহেতু যেতে পারেননি, তুরস্কে গেছেন। গিয়ে সেখান থেকে তিনি বললেন যে ভারতের এইখান থেকে যে সামরিক বা আরও অন্যান্য যে সমস্ত মানুষজন আছে তাদেরকে চলে যেতে হবে। এই যে ডিপ্লোম্যাটিক ওয়ার, এই ডিপ্লোম্যাটিক ওয়ারের ব্যাপারটা এর পরের এপিসোডে ব্যাখ্যা করব, যে চীন, ভারত, মালদ্বীপ, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা পরবর্তী এপিসোডে ব্যাখ্যা করব। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার।